দরবারে দিল লিখেছেন ওমর আহমদ, অনুবাদে নিশাত জাহান রত্না। পর্ব ২। সপ্তম অধ্যায়। সেই দিনগুলোতে সাফি আন্টি নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করতে লাগলেন। যদি ব্যাপারটা শুধু আসা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে আমার কাছে কোনোভাবে আপত্তিকর মনে হতো না। আমার অনেক মহিলার সঙ্গে ওঠা বসা ছিল এবং আমাদের বাড়িতে সবসময় মানুষদের আনাগোনা লেগেই থাকতো। আত্মীয় স্বজন, আম্মি বাবার পরিচিত জন, ফ্যামিলি ফ্রেন্ডস, বাবার সহকর্মী বা শিক্ষার্থীরা প্রায় আমাদের বাড়িতে আসতেন। তাই আমরা অতিথিপরায়ণতায় অনেক বেশি অভ্যস্ত ছিলাম। প্রথম দিকে সাফি আন্টিকে আমিও ঠিক এমন অতিথি মনে করেছিলাম, যিনি লম্বা একটা সময় পরে আবার আম্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছিলেন। স্বভাবত তার আসা যাওয়াটাও বেশি ছিল, কিন্তু আমার উদ্বেগ শুরু হলো যখন আমি তার কথাবার্তার কেন্দ্রবিন্দু হয়ে উঠলাম এবং তার কথায় দ্ব্যর্থকতা এসে পড়ল। তিনি আমাদের বাড়িতে আসলে সবার আগে আমার খোঁজ নিতেন এবং আমাকে তার পাশে বেশ দীর্ঘক্ষণ বসে থাকতে হতো। আর এই সময় তার কথাবার্তার প্রতিপাদ্য বিষয় থাকতো তার ছেলের ব্যক্তিত্ব। প্রথম প্রথম আমি ভাবতাম তিনি মুরাদের কথা এই জন্য বলেন কারণ মুরাদ তার একমাত্র ছেলে, কিন্তু পরে আমি বুঝতে পারলাম যত একমাত্র হোক, কোনো ছেলে সম্পর্কে তার মা সাধারণত এই ধরনের কথাবার্তা বলেন না, যেমনটা সাফি আন্টি বলতেন। আমার প্রতি নিজের স্নেহের প্রকাশ করত। তিনি প্রায় অনেক হাদিয়া তোফা পাঠাতেন এবং তার সেই উপহারগুলো আমাকে খুশি করার পরিবর্তে চিন্তিত করে তুলতে লাগলো। আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে অদ্ভুত সংকেত দিতে শুরু করেছিল। আমি এতই অবুঝ ছিলাম না যে তার এই অতিরিক্ত আদর যত্নকে কেবল স্নেহই বলে মনে করব। তবু আমি ইচ্ছা করে অজ্ঞ সেজে থাকতে চাইতাম। আমি বাবা ও সাফি আন্টির পিড়াপিড়িতে কয়েকবার তার বাড়িতে গিয়েছিলেন, কিন্তু ফিরে আসার পর তাদের ভাবভঙ্গি বদলে গিয়েছিল। আন্টির উপস্থিতিতেও আমাদের বাড়িতে মুরাদের আলোচনা এখন আরো বেশি হতে লাগলো। আর এত কিছুর পরও আমি নিজের মনকে এই সান্ত্বনায় দিতে ব্যস্ত থাকতাম যে এসবের সাথে আমার বিয়ের কোনো রকম সম্পর্ক নেই। এখনো তো আমি আমার পড়াশোনাই শেষ করিনি, তার উপর আবার বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্সও করতে হবে। আর বাবা একবার আমার সামনে বলেছিলেন যে আমার পড়াশোনার মাঝে তিনি আমার বিয়ের বিষয়ে কোনো রকম কথা তুলবেন না, কিংবা বাগদান বা এমন কোনো কিছুরও প্রসঙ্গ তুলবেন না। তাই আমি প্রতিবার এসব সংকেতকে নিজের ভ্রম বলে ছেড়ে ফেলতাম। আর সেসব কথাই ভাবতাম যে বাবা আমি সময় সময় আমার বিয়ের ব্যাপারে বলেছেন। তাদের কোনো কথাতেই অচিরে বিয়ের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার এমন কিছু প্রকাশও পেত না। যদি মমির সঙ্গে ফোনে কথাবার্তার সূত্রপাত না হতো তাহলে আমি সাফি আন্টির এমন আগমন নিয়ে উদ্বিগ্ন হতাম না, নিজের সম্ভাব্য বিয়ে ও বাগদান নিয়েও চিন্তিত হতাম না। কিন্তু সব পার্থক্য সৃষ্টি হয়েছিল সে একটি মাত্র পরিচয় থেকে, যা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছিল। এমন পর্যায়ে যে সেই দিনগুলোতে আমি বিয়ে বা বাগদানের কল্পনা করাকেও ভয় পেয়ে যেতাম। আসলে এটি কিভাবে সম্ভব যে আমি মমিকে ছাড়া অন্য কারোর সঙ্গে? আমি কি তবে মমিকে তুমি কি আমার সঙ্গে একটু দেখা করবে? সেদিন তার দাবি শুনে আমার বুক ধক ধক করে উঠেছিল। কিসের জন্য? এহ, কিসের জন্য? সে বিদ্রুপের ভঙ্গিতে হাসলো, তারপর বলল, কথা বলবো, একসঙ্গে ঘুরবো। কথা তো আমরা ফোনেও বলি, কিন্তু ফোনে তো আমরা ঘোরাঘুরি করতে পারি না। কিন্তু তার দরকারটাই বা কি? কেন দরকার থাকবে না? আমি তোমাকে দেখতে চাই। তুমি তো আমাকে আগেই দেখেছো। সে এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু আবার দেখতে চাই। কিন্তু তার কি দরকার? তুমি কি আমাকে দেখতে চাও না? সে অদ্ভুত স্বরে বলল, না। সত্যিই সেই মুহূর্তে আমি ভেবেছি এতদিন ধরে তার সঙ্গে কথা বলার পরও কিন্তু তাকে দেখার ইচ্ছে আমার মনে জাগেনি। তুমি তো ভীষণ অদ্ভুত নেই? তোমার কি মন চায় না আমাকে দেখতে? মমি ভীষণ অবাক হয়েছিল। না, কিন্তু আমি তোমাকে দেখতে চাই। সে এবার জেদ করলো, তুমি কলেজের বাইরে এসো আর আমাকে দেখে নিও। কিন্তু আমি তোমাকে চিনবো কিভাবে? সে অজান্তেই বলে ফেললো, তুমি তো আমাকে চিনোই। আমি আবার অবাক হলাম। হ্যাঁ হ্যাঁ, চিনি, কিন্তু আমি শুধু দূর থেকে দেখতে চাই না, আমি সরাসরি দেখা করতে চাই। কিন্তু আমি তোমার সঙ্গে একা কোথাও দেখা করতে পারবো না। কেন? একবার ভুল করছি, দ্বিতীয়বার আর করতে পারবো না। আমাকে ভালোবাসে কি ভুল? না, এভাবে দেখা করে ঠিক না। আমি তো তোমাকে গোপনে কোথাও ডাকছি না মিমি, খোলা জায়গায় সবার সামনে। তোমার কি আমার উপর বিশ্বাস হয় না? কেউ দেখে ফেললে আমার জন্য আরো বিপদ হয়ে যাবে। করাচির মতো বড় শহরে তোমাকে কে দেখবে? তবুও আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমি ফোন রাখছি। সে যেন হুমকির স্বর বলল। তবে আমি তার ফোন রাখার আগেই কল কেটে দিলাম। আমার তার উপর খুব রাগ হয়েছিল। সে আমাকে ব্ল্যাকমেল করছিল। আমি যেখানে দেখা করতে চাচ্ছি না, তাহলে সে কেন এই বিষয়ে জিদ ধরেছে? আর তারপর আবার কল কেটে দেওয়ার হুমকি। আমার চোখে পানি এসে গেল। সে জানতো আমি তার ফোনের অপেক্ষায় থাকি এবং এই কথা আমি নিজেই তাকে জানিয়েছিলাম। এখন যদি সে আমাকে ব্ল্যাকমেল করে, তাহলে
সেই রাতে আমি অনেকক্ষণ ধরে কাঁদতে থাকি। সে এমন কথা কেন বলল? আমি তো তাকে সাধারণ ছেলে মনে করিনি, অথচ সে তো সাধারণ ছেলেদের মতোই আমাকে। এসব কথা ভাবতে ভাবতেই আমার আবার কান্না চলে এলো। এটাই একমাত্র কাজ যা আমি খুব সহজে করতে পারতাম। অশ্রু, অশ্রু, অশ্রু। মেয়েদের কাছে এর চেয়ে ভালো সঙ্গী আর কী বা হতে পারে? আমি তাকে কি ভাবতে শুরু করেছিলাম, আর সে আমাকে কি বলছিল? আরও কান্না, আরও অশ্রু। তার এই বোধ কেন ছিল না যে সে আমার কাছে একটি ভুল দাবি জানাচ্ছে, তো বাইরে দেখা করার? আর আমি যদি এখন তার সঙ্গে দেখা না করি, তাহলে সে আমার সঙ্গে কথা বলবে না। আর আমি স্করপিও রাশি সম্পর্কে পড়তে পড়তে প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। এখন তো তাদের প্রতি আমার ঘৃণাটুকু আর নেই। আমি গত সপ্তাহে দুটো স্যুট কিনেছিলাম, দুটোই ছিল সাদা রঙের। অন্য কোনো রঙের দিকে আমার মন গেল না। আর আমার কখনো চিকেন পছন্দ ছিল না, কিন্তু গত 3 সপ্তাহ ধরে একদিন পরপর চিকেন খাচ্ছিলাম, ফ্রাইড চিকেন। আর আমি পেপসির পরিবর্তে লেমন স্প্রাইট নেওয়া শুরু করেছিলাম। আর আমি আমার ব্যাগে লেবু রাখতে শুরু করেছিলাম, যে আমি প্রতিদিন স্প্রাইটে নিংড়ে পান করতাম। সাথে সাথে আমার ফ্রেন্ডদের হাসি ঠাট্টার পাত্রে পরিণত হতাম। এত কিছুর পরও সে বলেছিল আমি যদি তার সঙ্গে দেখা না করি, তাহলে সে আমাকে কল করবে না। সেই রাতে আমি হেঁচকি তুলে কাঁদছিলাম। শেষ পর্যন্ত সে কেন আমাকে এমন কথা বলল? আমার ধারণা ছিল পরের দিন থেকে আর কল আসবে না, কিন্তু প্রত্যাশার বিপরীতে পরের দিন তার কল আসলো। তার কণ্ঠস্বর শুনতেই আমার আবার কান্না পেয়ে গেল। সে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু না। তুমি কি কাঁদছো? না। তাহলে কণ্ঠস্বরে কি হয়েছে? কিছু না। সে কিছুক্ষণ চুপ রইল, তারপর আবার বলল, গতকাল তুমি আমার কল কেটে দিলে কেন? আমি না কাটলে তুমিই কেটে দিতে, কিন্তু কেটেছো তো তুমি। তবে কাটার ইচ্ছে তো তোমারই ছিল। তুমি কি রেগে আছো? না। কাঁদছো? না। এই কারণেই যে আমি তোমাকে দেখা করতে বলেছিলাম। আমি আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। ওহ খোদা, এইটুকু কথার জন্য এভাবে কাঁদার কি আছে? এটা আমার কাছে এইটুকু কথা নয়। আচ্ছা, কান্না বন্ধ করো। আমি কাঁদছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, তুমি যাই করছো সেটা বন্ধ করো। আমি কল কেটে দিলাম। সঙ্গে সঙ্গে আবার রিং বেজে উঠলো। আমি রিসিভার তুললাম। কল কেটে দিলে কেন? তুমি নিজেই তো বললে আমি যা করছি তা বন্ধ করে দিতে। আরে, আমি তোমাকে কান্না বন্ধ করতে বলেছিলাম। আর আমি তো তোমাকে বললামই আমি কাঁদছি না। আচ্ছা, কাঁদতেই থাকো, তবে আমার সঙ্গে কথা বলো। সে একটা গভীর নিঃশ্বাস নিল। আমি নিজের মুখ ঘষতে লাগলাম। আচ্ছা, আমি তোমার কাছে কি এমন ভুল দাবি করেছিলাম? কত কত ছেলেমেয়েরা বাইরে দেখা করে, তারা করতেই পারে, কিন্তু আমি পারবো না। যদি আমরা দেখাই না করতে পারি, তাহলে আমাদের কল করার উদ্দেশ্যটাই বা কি? আমি তো জানি না। তুমি আমাকে কল করা শুরু করেছিলে। হ্যাঁ, আমিই শুরু করেছিলাম। সে বিড়বিড় করে বলল, জানি না তখন আমার মাথায় ঠিক কী এসেছিল। হয়তো আমি তাকে যাচাই করতে চেয়েছিলাম, পরীক্ষা করতে চেয়েছিলাম, কিংবা শুধু তাকে নিজেই করে পেতে চেয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত আমি তাকে বলেই ফেললাম, তুমি কি আমাকে বিয়ে করতে পারবে? অপর পাশে হঠাৎ নীরবতা নেমে এলো। যে পুরুষ ভালোবাসে না সে বিয়েও করে না। সামিয়ার কণ্ঠ আমার মাথার ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো, এবং আমার হৃদয়ে ধক ধক করতে লাগলো। হ্যাঁ, পারবো। কবে? কিছুক্ষণ পর সে হেসে বলল। আমার মনে হলো সে আমার কথাটা মজা হিসেবে নিয়েছে। আমি মজা করছিলাম মমি। তো আমি কখন মজা করছি? তুমি তোমার বাড়ির লোকদের আমার ব্যাপারে বলো। আমার বাড়ির লোকেরা সেখানেই আমার বিয়ে ঠিক করবে, যেখানে আমি চাইবো। তাহলে তুমি তাদের সঙ্গে কথা বলো। ওকে, আমি কথা বলবো। আমার চোখের পানি এবার থেমে যেতে লাগলো। অন্তত সে ভালোবাসা মিথ্যুক ছিল না। আমার মন আনন্দে লাফিয়ে উঠছিল। বিয়ের প্রতিশ্রুতি দেওয়া এবং বিয়ে করা, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। স্বামীর আরেকটি কথা সেই সময় আমার মনে প্রতিধ্বনিত হলো। পরক্ষণে আমি তা ছেড়ে ফেললাম। মমি যখন বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, তখন সে বিয়েও করবেই। আমি নিজেকে সান্ত্বনা দিলাম। আমি নিশ্চিত হয়ে গেলাম। সেই রাতের পর মমি আর বাইরে দেখা করার কথা বলল না। আমার খুব ভালো লাগলো যে সে আমার অনুভূতির কথা বুঝতে পেরেছে। আমার অভিব্যক্তিতে হঠাৎ এক ইতিবাচক পরিবর্তন এসে গিয়েছিল। আর স্বাভাবিকভাবেই সবার আগে আমার ফ্রেন্ডরাই লক্ষ্য করেছিল। আজকাল তোমাকে ভীষণ খোশ মেজাজে দেখাচ্ছে মেহের। সেদিন কলেজ গ্রাউন্ডে বসতেই সামি আমাকে বলল, হ্যাঁ, আজকাল সত্যিও খুব হাসি খুশি হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে তো একেবারেই চুপচাপ হয়ে গিয়েছিল। এবার সেনা মন্তব্য করলো। আমি শুধু মুচকি হাসতে থাকি। তো ব্যাপারটা কি বলো? তোমার হাসি থামার নামই নিচ্ছে না ইদানিং। সোবিয়ার কথায় আমি হঠাৎ হেসে উঠলাম। আমি তো সবসময় এভাবে হাসি খুশি থাকি, শুধু তোমরা বোধহয় এখন লক্ষ্য করছো। আমি মিথ্যা বললাম। যাকগে, বিষয়টা বোধগম্য হচ্ছে না। মানলাম তুমি আগেও হাসতে, কিন্তু এখন তোমার হাসিটা আরো বেশি সুন্দর হয়ে গেছে।
সামি আমার মুখের দিকে তাকিয়ে গভীরভাবে পর্যবেক্ষণ করে বলল, আর তোমার চেহারাও আজকাল ভালোই চকচক করছে, রঙও দেখো কিভাবে লালচে হয়ে উঠছে। এবার সানা বলল, এখন মনে হয় তুমি খুব ভালো কোনো ফাউন্ডেশন বা ব্লাশন ব্যবহার করা শুরু করেছো। সোবিয়া ঠাট্টা করে বলল, অথবা এটা মেনে নাও যে তুমি সত্যিই আজকাল খুব সুন্দর হয়ে উঠেছো, আর তোমার উপর এটা একরকম ফরজ হয়ে গেছে যে তুমি তোমার ফ্রেন্ডদের এই সৌন্দর্যের গূঢ় রহস্য জানাবে। সোবিয়া যেন আদেশের সুরে বলল, কোনো রহস্যই নেই, শুধু আমি সবসময় হাসি খুশি থাকি, তাই তোমাদের কাছে সুন্দর লাগছে। আমি আবারও হেসে ফেললাম। তাহলে কি আমরা সারাক্ষণ কাঁদতে থাকি যে আমাদের মুখে শুধু অমঙ্গলই লেগে থাকে? না মাহের, সত্যি করে বলো, কি ব্যাপার? সামি আমার কাজ ছেঁকালো। আরে কিছুই না, সত্যি বলছি। আমি কাঁধ থেকে হাত ছেড়িয়ে নিয়ে বললাম, তোমার বাবা মাকে কোথাও তোমার বিয়ে ঠিক করছে নাকি? সানা হঠাৎ তার ধারণা প্রকাশ করলো। শরীর আমার মুখ আরো লাল হয়ে উঠলো। অবান্তর কথা বলো না, এমন কিছু হচ্ছে না, আর হলে সবার আগে তোমাদের তিনজনকে তো জানাবো। আমি হালকা রাগ দেখিয়ে বললাম, তবে তারা যে উড়ন্ত পাখির পালকও গুনে ফেলতে পারতো, সেটা আমি মনে মনে স্বীকার করলাম। তোমার বলা কথাই যে মেনে নিব এমন কিছু না। এটা আমি বিশ্বাস করতে পারছি না যে বাগদান ঠিক হলে সবার আগে তুমি আমাদের জানাবে। সোবিয়া সন্দেহের গলায় বলল, আমার তো মনে হয় তুমি আমাদের তোমার বিয়েতেও দাওয়াত দিবে না। বাজে কথা বলো না, তোমাদের মধ্যে তো সবসময় আমার ব্যাপারে এমন আশঙ্কায় ঘুরপাক খায়। এইবার আমি সত্যিই সোবিয়ার উপর রেগে গেলাম। কখনো ওই দুইজনকেও এমন কথা বলো, সবসময় শুধু আমাকেই এমন কেন বলো? আমি সামিয়া আর সানার দিকে ইশারা করে বললাম, ওই দুইজনের ব্যাপারে তো সবকিছু আগে আমার জানা হয়ে যায়, শুধু তোমারটাই জানা যায় না আর কি। ছবি এবার ভেবে চিনতে হালকা একটা হাসি নিয়ে বলল, চলো ক্যান্টিনে যাই। আমি হঠাৎ কথার প্রসঙ্গ বদলে দিলাম। তারা ঠিকই বলছে, সেই দিনগুলোতে আমি সত্যিই খুব বেশি হাসি খুশি থাকতে শুরু করেছিলাম। আমার কাঁধ থেকে যেন কোনো অপরাধ বোধ বা কোনো ভার নেমে গিয়েছিল। এই ভাবনা এবং এই দৃঢ় বিশ্বাস যে মমি তার মা বাবার সাথে কথা বলবে, আর তারা মমির প্রপোজাল নিয়ে আমার বাড়িতে আসবে, এবং এটা আমাকে প্রতিটি অপরাধবোধ ও লাঞ্ছনা থেকে মুক্ত করার জন্য যথেষ্ট ছিল। আমি নিজের ভুল সম্পর্কে যথেষ্ট সচেতন ছিলাম, আর আমার প্রায় মনে হতো মমির সঙ্গে বিয়ে হলে জীবনের এই প্রথম ভুলটি আমার জন্য কোনো খোঁচাদায়ক বা যন্ত্রণাদায়ক হয়ে থাকবে না। আমি শেষ পর্যন্ত সেই মানুষটার সঙ্গে জীবন কাটাবো যার সঙ্গে আমি ভালোবাসার উপত্যকায় পা রেখেছিলাম, যাকে আমার হৃদয়ে অন্য সব পুরুষের ভিড় থেকে একদম আলাদা করে একটি ভিন্ন মর্যাদা, একটি ভিন্ন স্থান দিয়েছিল। আর এই অনুভূতি যদি আমার চোখে মুখে এক ধরনের দীপ্তি এনে দিয়ে থাকে, তবে আমি আর কী বা করতে পারতাম? মানুষ দুঃখের অনুভূতি তো লুকাতে পারে, কিন্তু খুশিকে কিভাবে লুকোয়? জীবন আমি কখনো ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে পারিনি। এটা কি, কেন হয়, এইটা থেকে কিভাবে সুরক্ষিত থাকতে হয়, এটাকে কিভাবে শেষ করা যাবে, এই প্রশ্নগুলোর উত্তর আমি কখনো দিতে পারিনি। এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টাও আমি কখনো করিনি। কেই বা এমন আছে যে একবার ভালোবাসার জালে বন্দী হয়ে যাওয়ার পর নিজেকে এসব প্রশ্ন করে? আর যে এসব প্রশ্ন করে সেও ততক্ষণ করে যতক্ষণ না সে নিজেকে ওকে ভালোবেসে ফেলে। একবার এমনটা হয়ে গেলে মানুষের সব প্রশ্নই শেষ হয়ে যায়, তার মধ্যে ধৈর্য চলে আসে, যেমনটা আমার মধ্যে চলে এসেছিল। আমার ভাগ্যে লিখিত ছিল একদিন ফোন তুলে মমির সঙ্গে কথা বলা, এবং এরপর যা যা ঘটেছিল সেসবের জন্য আমি লজ্জিত ছিলাম। আর সেই লজ্জা দূর করার একমাত্র পথ ছিল যে আমি সেই মানুষটাকে বিয়ে করে নিই। সেই রাতে অনেক কয়েক সপ্তাহ পরে আমি আবার তাহাজ্জুদ নামাজ পড়ি। মানুষ অন্য কোনো সময় খোদাকে মনে করুক আর না করুক, দুই অবস্থায় অবশ্যই মনে পড়ে, যখন কিছু হারিয়ে যায় এবং যখন কিছু চাওয়ার হয়। আমার তখন কিছু চাওয়ার ছিল, আর যা চাওয়ার ছিল তা যেন আমার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছিল। তবু আমাকে দোয়া করতেই হতো, কারণ একমাত্র দোয়াই ভাগ্যের দরজা খুলে দেয়। আর আমার দৃঢ় বিশ্বাস ছিল মেহের স্বামীর দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। তুমি তোমার মাম্মির সাথে কথা বলেছো? এই বাক্য যেন আমার পেট সেন্টেন্স হয়ে গিয়েছিল। এই তো কয়েকদিনের মধ্যেই বলবো, এই কথা সে প্রতিদিনই বলতো। তবু আমি প্রতিদিনই একই প্রশ্ন করতাম। সেই দিনগুলোতে এটাই ছিল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবকিছু যেন এই একটিমাত্র প্রশ্নের সঙ্গেই জড়িয়ে ছিল। আমি মাম্মির সঙ্গে কথা বলবো মিমি, তোমার কি মনে হয় আমি বলবো না? সে একদিন বলল, হয়তো সে আমার প্রতিদিনকার এই জিজ্ঞাসাবাদের অভ্যাসে বিরক্ত হয়ে গিয়েছিল। আমি জানি তুমি বলবে, কিন্তু কবে? খুব শীঘ্রই। আমি মমি বিষয়টা ঠিকমতো জানতামও না, কিন্তু ভালোবাসার পর এখন আমি শুধু বিয়েই করতে চেয়েছিলাম। শুধু মমিকে বিয়ে করার মাধ্যমেই আমার হৃদয়ে সেই অপরাধবোধের অনুভূতিটা মুছে যাবে, যে তাকে ভালোবাসার পর আমাকে প্রায়ই গ্রাস করত। বিশেষত যখন আমার মা বাবা অন্যদের সামনে আমার উদাহরণ দিতেন, আর আমার মন সেখান থেকে পালিয়ে যেতে চাইতো। আর যখন আমি ভাবি যদি মমির সঙ্গে আমার বিয়ে না হয় তাহলে, তারপর সেই তাহলের পরে অন্ধকার ছাড়া আমার চোখে আর কিছুই পড়তো না। আমি কিভাবে আমার হৃদয়ে এক মানুষকে রেখে অন্য মানুষের ঘরে থাকতে পারি?
আর যদি থাকেও, তবে সেই অন্য মানুষটির দিকে চোখ তুলে কিভাবে তাকাবো, কিভাবে তাকে ধোকা দিব, তারপর নিজেকে সান্ত্বনা দিতাম। এরকম কিছুই হবে না। আল্লাহ পরম দয়ালু, পরম করুণাময়, দোয়া কবুলকারী। আর আমার দোয়া তো তিনি সবসময় কবুল করেন। তাহলে আমি এভাবে ভাবছি কেন? আমার নিজের সব ভয়, ভ্রম ও আশঙ্কাকে নিজের মাথা থেকে ছেড়ে ফেলতে চাইতাম। ভ্রম ও আশঙ্কাকে ছেড়ে ফেললে কি তারা সত্যিই নিঃশেষ হয়ে যায়? কবুতরের মতো চোখ বন্ধ করে নিলে কি বিড়াল উধাও হয়ে যায়? সেই দিন আমি বাড়িতে একা ছিলাম। আম্মি আমাদের প্রতিবেশী বাড়ি আঙ্কেলের বাড়িতে গিয়েছিলেন এবং বাবা তখনও বিশ্ববিদ্যালয় থেকে ফেরেননি। ফোনের রিং বেজে উঠলে আমি ফোনটা তুললাম। অপ্রত্যাশিতভাবে দ্য মোমেন্ট কল ছিল। আমি অবাক হয়ে গেলাম। সে সাধারণত এমন সময় ফোন করতো না। হ্যালো মিমি, আমার কাছে তোমার জন্য একটা ভালো খবর আছে। আমাকে তার কণ্ঠ বুঝতে অনেক কষ্ট করতে হলো। কেমন খবর? আর তুমি কোথা থেকে ফোন করছো? আমি এখন রাস্তায় বাইক চালাচ্ছি এবং আমার মোবাইল থেকে কথা বলছি। মামি তোমার বাড়িতে যেতে চান। কি? আমি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলাম না। হ্যাঁ, সত্যি বলছি। মামি তোমার বাড়িতে যেতে চান। কখন? আমি জিজ্ঞেস করলাম। তার কোনো উত্তর আসার আগে হঠাৎ একটা বিস্ফোরণের সাথে মমির চিৎকার আমার কানে এলো। আতঙ্কে একটা ঢেউ আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়লো। সে তার বাইক নিয়ে রাস্তায় ছিল। তার কি হয়েছে? আমি অজান্তেই ফোন হাতে নিয়ে চিৎকার দিতে শুরু করলাম। মমি, মমি, তুমি ঠিক আছো? মোবাইল থেকে তার চিৎকার ও গোঙানোর আওয়াজ আসছিল, কিন্তু সে কথা বলছিল না। আর আমার শরীর থেকে যেন কেউ আমার প্রাণ বের করে নিচ্ছিল। মমি, মমি, আল্লাহর বাস্তে কিছু বলো, কিছু বলো। কি হয়েছে? তুমি কোথায়? আমি আসছি। মমি, মমি। আমি শিশুর মতো কাঁদতে কাঁদতে চিৎকার করছিলাম। তখন আমি তার গোঙানির মাঝ থেকে তার কণ্ঠ শুনলাম। মিমি, মিমি। সে খুব কষ্ট করে কথা বলছিল। মমি, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো? সে কাঁপা কণ্ঠে আর্তনাদ করে বলল, না মিমি, আমার বাইকে একটা গাড়ি ধাক্কা দিয়েছে। ওহ খোদা, আমি আমি খাইবানি শামশিরে। সে আমাকে এখন ঠিক সেই জায়গাটার চিহ্ন বলছিল। এখানে আছি, আমি মরে যাচ্ছি। প্লিজ, প্লিজ মমি, এমন কথা বলো না। আমি অনুনয় করে বললাম, তোমাকে দেখতে চাই। আমার নিঃশ্বাস, আমার নিঃশ্বাস। তুমি তুমি আমার কাছে চলে এসো মিমি, আমি শেষবার তোমাকে। হঠাৎ তার আওয়াজ এসে বন্ধ হয়ে গেল। আল্লাহর ওয়াস্তে মমি, কথা বলো, কথা বলো আমার সঙ্গে। আমার মাথায় ছিল না যে আমি কতটা চিৎকার করে কথা বলে বলছিলাম, যেন আমি বাড়িতে নই, সে রাস্তার পাশে বসে তাকে ঝাঁকাচ্ছি। আল্লাহ, আমি এখন কি করব? আমার মমির জন্য কিছু না হয়। মমি, মমি। সেখানে এখনো কোনো শব্দ ছিল না, কেবল ট্রাফিকের শব্দগুলো ভেসে আসছিল। আর তখন আমি ঠিক করলাম, আমি ওখানে যাব, এখনই, এই মুহূর্তে। তার আমাকে প্রয়োজন। পুরো পৃথিবীতে তখন শুধু সেই একমাত্র ব্যক্তি যার আমাকে প্রয়োজন। কিন্তু ফোন কিভাবে আমি হাত থেকে রাখবো? যদি আবার সে আমাকে ডাকে তাহলে? আমি লঞ্চে ফোন রিসিভার হাতে ধরে চিৎকার করে তাকে ডাকতে থাকি। তখন হঠাৎ বাইরে গাড়ির হর্নের শব্দ এলো। বাবা বিশ্ববিদ্যালয় থেকে ফিরে এসেছেন, আর আমি বাড়ি থেকে বের হওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। এখন আমাকে ফোনও রেখে দিতে হবে। আমি দুই হাত দিয়ে রিসিভার আঁকড়ে ধরে অসহায়ের মতো কাঁদতে থাকি। বাইরে গাড়ির হর্ন এখন বারবার বাজছিল, আর আমি ফোনের রিসিভার নামাতে পারছিলাম না। সেদিন জীবনে প্রথমবার আমি বুঝলাম ধারালো তরবারের ওপর দিয়ে হাঁটতে কেমন লাগে। জীবন আর মৃত্যুর প্রশ্ন কিভাবে এসে দাঁড়ায়। হার্ড চয়েসেসটা আসলে কি? এক পা এগুলো কুয়ো, আর এক পা পিছনে খাদ। এই অবস্থাটা কখন হয়? আমি রিসিভার নামিয়ে রাখলাম। ওড়না দিয়ে চোখ মুখ মুছতে মুছতে লঞ্চ থেকে দৌড়ে গেট খুলতে ছুটে গেলাম। বাবার প্রথম হর্নে আমি সাধারণত দৌড়ে দরজা খুলে দিতাম, আর আজ তিনি প্রায় 5 মিনিট ধরে হর্ন বাজাচ্ছিলেন। তার চিন্তিত হওয়াটা স্বাভাবিক ছিল। আমার মুখ দেখে তার সেই চিন্তা আরো বেড়ে গেল। তিনি গাড়ি গেটের ভেতরে এনে থামিয়ে নেমে আমার দিকে এগিয়ে এলেন। তোমার কি হয়েছে? কিছু না, আমি ঠিক আছি। আমি কোনো মতে বললাম, কি ঠিক আছো? তোমার মুখ ফ্যাকাশে কেন? আর তুমি তুমি কাঁদছিলে। তার এই কথাটুকুই আমার জন্য যথেষ্ট ছিল। এর বেশি আর নিজেকে সামলাতে পারলাম না। আমি হু হু করে কেঁদে উঠলাম। আমার শরীর খারাপ লাগছে বাবা। মিথ্যা বলা ছাড়া আমার আর কি বা বলা ছিল। বাবার হাত পা যেন অবশ হয়ে গেল। কি হয়েছে মেহের? কি হয়েছে মা? আমি তাকে কিভাবে বলতাম কি হয়েছে, কি ঘটছে? বাবা, আমার মাথা ভীষণ ব্যথা করছে। আমি একইভাবে হাওয়া করে বলতে থাকলাম। বাবা এতটাই ঘাবড়ে গিয়েছিলেন যে কাল বিলম্ব না করে আমাকে তার গাড়িতে বসে বাড়ির দরজা খোলা রেখে আমাকে ডক্টরের কাছে নিয়ে গেলেন। আমি তার সবচেয়ে মূল্যবান সম্পদ। আমার চেয়ে বেশি আর কিসের হেফাজত করতেন তিনি। কিন্তু আমি ডক্টরের কাছে যেতে চাচ্ছিলাম না। আমি বাবাকে বলতে চেয়েছিলাম অন্য একজন এই মুহূর্তে ডক্টরের প্রয়োজন, যে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিন্তু আমি তখন নিজের মুখ বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। ওই অন্য একজনের পরিচয় আমার বাবার ওপর বজ্রাঘাতের মতো পড়তো। যে বাবা সারা জীবন আমার আহ্লাদের ভর বহন করেছে,
যে বাবা আমাকে নিয়ে গর্ব করেছে, সেই বাবা আর পৃথিবীর সামনে মাথা তুলে দাঁড়াতে পারতো না। আসলে মমি আমার কি ছিল? বয়ফ্রেন্ড, প্রেমিক, পরিচিত, ঘনিষ্ঠ? এই পৃথিবীতে এমন কোনো অভিধান নেই যেখানে আমি আমার বাবার কাছে ওই পুরুষটির পরিচয় দেওয়ার মতো এমন কোনো শব্দ খুঁজে পেতাম, যাতে কোনো আপত্তি থাকতো না। নারী ও পুরুষের মাঝে যতক্ষণ কোনো বৈধ সম্পর্ক প্রতিষ্ঠিত না হয়, ততক্ষণ পর্যন্ত সেই সম্পর্ক কলঙ্কিতই থাকে। তা দিনের আলোয় দেখা হোক বা চাঁদের আলোয়, তা সবসময় কালো থাকে। আর আমি মমের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করা সত্ত্বেও একজন প্রাচ্যের নারীই ছিলাম, একজন ভণ্ড প্রাচ্যের নারী, যে কখনোই ভালোবাসাকে সম্মানের উপর স্থান দিতে পারেনি। আমিও পারিনি। আমি বাবার সামনে নিজের মান ইজ্জত অটুট রাখলাম, নিজের ভুলের স্বীকারোক্তিতে তার মাথাও কাঁধ নত হতে দেয়নি। খুব নির্মমভাবে সেই মানুষটিকে মরতে দিলাম, যে আমার সব ছিল। এভাবেই জীবনে অপূর্ণতাই রয়ে গেল। অষ্টম অধ্যায়। এখন ঠিক আছে তুমি মা? কি হয়েছে? কিসের এত টেনশন নিয়েছো? চোখ খুললেই দেখলাম আমি আমার বিছানার পাশে দাঁড়িয়েছেন। বাবা ডক্টরের সঙ্গে কথা বলতে বলতে আমার দিকে ফিরে তাকালেন, আর আমি তার মুখে স্বস্তির আভাস দেখতে পেলাম। আমি ক্লিনিকের একটি বিছানায় শুয়েছিলাম, আর আমার পুরো শরীর ভারী হয়ে আসছিল। এক অদ্ভুত ক্লান্তি আমাকে গ্রাস করে ফেলছিল। আমি হালকা চোখ বন্ধ করলাম, তারপর হঠাৎ করে চোখ খুলে ফেললাম। আমার মমির কথা মনে পড়ে গেল। আমি দ্রুত উঠে বিছানায় বসে পড়লাম। কি হয়েছে? আমি আমাকে এভাবে হঠাৎ উঠে বসে দেখে বিচলিত হয়ে গেলেন। কি বা হয়নি? আমার কি হয়েছে? ডক্টর বলছেন তোমার নাকি নার্ভাস ব্রেকডাউন হয়েছিল। তিনি তো এও বলেছিলেন যদি আমরা তোমাকে এখানে না আনতাম, আর যদি তারা তোমাকে সিডেট না করতো, তাহলে তোমার ব্রেন হ্যামারেজ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। বাবা কাছে এসে আমাকে জানালেন, চলুন বাবা, বাড়ি চলুন। আমি আমার পা থেকে চাদরটা সরিয়ে ফেললাম। এত সকাল সকাল? সকাল? আমি বিস্ময় নিয়ে তার মুখের দিকে তাকালাম। মা, 4টা বাজে। বিকেল 4টা? ভোর 4টা? আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকিয়ে রইলাম। তুমি সন্ধ্যা থেকে শুরু করে পুরো রাত জুড়ে ট্রাঙ্কুইলাইজারের কারণে অচেতন ছিলে। আমি আর তোমার বাবা তো গত রাত থেকেই জেগে আছি। আমি যখন বলছিলেন তখন আমার হাত থেকে বিছানার চাদরটা পড়ে গেল। 14 ঘন্টা কেটে গেছে। আর মমি, কে জানে কেউ তাকে ওই রাস্তা থেকে তুলেও নিয়ে গেছে কিনা। কে জানে সে ওখানে আমার জন্য কতক্ষণ অপেক্ষা করেছে। কে জানে ওর কতগুলো আঘাত লেগেছে, কত কষ্ট পেয়েছে, কত রক্ত ঝরেছে। সে তো বলছিল ওর পায়ে আঘাত লেগেছে। সে তো বলছিল শ্বাস নিতে পারছে না। কে জানে আমার সম্পর্কে সে কি ভেবেছে। কি হয়েছে মা? কিছু তো বলো। ডক্টর বলছিলেন তোমার নাকি কোনো শক লেগেছে। কেমন শক? আমি তো তোমাকে একেবারে ভালো অবস্থায় রেখে গিয়েছিলাম। তারপর তোমার কি হলো? আমি কথা বলতে বলতেই কেঁদে ফেললেন। আমি তার গাল বেয়ে ঝরে পড়া অস্ত্র দেখলাম। আমি তার একমাত্র মেয়ে, তাই তিনি কাঁদছিলেন। মমের মামিও তো কাঁদছেন, সেও তো তাদের একমাত্র ছেলে। ছেলে আছে নাকি ছিল? আমি মুখের দিকে তাকিয়ে আমি মনে মনে ভাবছিলাম, এই মমিটাকে। আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল। বাবা চেয়ার টেনে আমার বিছানার পাশে বসে উদ্বিগ্ন হয়ে আমাকে জিজ্ঞেস করলেন, তিনি মমির কথা কিভাবে জানলেন? আমি তো কখনো মমির নাম পর্যন্ত। তুমি বারবার ওর নাম নিচ্ছিলে, বাবা বললেন। আর আমি নির্বাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। কখন, কোন সময় আমি ওর নাম নিতে শুরু করেছিলাম? হয়তো ট্র্যাঙ্কুইলাইজারের প্রভাবে সম্পূর্ণ অচেতন হয়ে যাওয়ার আগে কোনো এক সময়। কিন্তু ততক্ষণে সেই নামটা আমার মা বাবার কানেও পৌঁছে গেছে। কে এই মমি? আমাকে বলো মেহের। আমি কোনো কিছু বলবো না, ভয় পেও না। বাবা আমাকে অভয় দিচ্ছিলেন। আমি তার মুখ ও চোখের দিকে দেখলাম। আমার বাবার প্রাণও যেন সংকটে পড়েছিল। তারা কি সত্যি মমির পরিচয় জানতে চাচ্ছিলেন? আর তার পরিচয় দেওয়ার পরে কোনো কিছু জানার বাকি থাকবে না। সুব্রত দ্বিগুণ মনে হবে, তার কাজ ঝুঁকে পড়বে। পরের বার তরুণ তরুণীদের সামনে বিশ্ববিদ্যালয়ের রোস্ট্রামের পেছনে দাঁড়ালে আমার বাবার নৈতিকতার উপর বক্তৃতা দিতে গিয়ে সবার আগে তার চোখে আমার মুখটাই ভেসে উঠবে। তার কণ্ঠ ও ভাষা কাঁপতে শুরু করবে। হয়তো বাড়িতে কোনো সময় ডাম্প কল আসলে রিসিভ করতে গিয়েও তিনি সবার আগে আমার মুখটাই দেখবেন। পরের বার বন্ধুদের মাঝে নিজের একমাত্র মেয়ের চরিত্র নিয়ে কথা বলার মতো কোনো শব্দ তার কাছে থাকবে না। আগের মতো কেউ যখন বলবে মেহের মামনি খুব ভালো আর নিষ্পাপ মেয়ে, তখন আলহামদুলিল্লাহ বলার বদলে তার ঠোঁটে নীরবতা নেমে আসবে। কারণ আমি ভালো করেই জানতাম আমার বাবা মুনাফিক নন। এটাও জানতাম তিনি হয়তো খুব সহজেই আমাকে এই ভুলের জন্য ক্ষমা করে দিতেন, কিন্তু সারা জীবন নিজেকে তিনি কখনো ক্ষমা করতে পারতেন না। মেহের, আমাকে বলো এই মমি কে? বাবা আবার জিজ্ঞেস করছিলেন, মমি